সুপ্রিয় দর্শক, কাদের ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন উপদেষ্টারা? কি হবে রেজওয়ানা আসিফ নজরুলদের? আজকে আপনাদের এমন একটি দৃশ্য বর্ণনা করব যা দেখলে বুঝতে পারবেন বেঈমানদের শেষ পরিণতি কেমন হয়। সংসদ ভবনে নতুন এমপিদের শপথ অনুষ্ঠান চলছিল। একপাশে চুপচাপ দাঁড়িয়েছিলেন বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের দুই হেভিওয়েট উপদেষ্টা আসিফ নজরুল এবং সৈয়দা রিজওয়ানা হাসান। তাদের সামনে দিয়ে বিএনপির বাঘা বাঘা নেতারা গটগট করে হেঁটে গেলেন, কিন্তু কেউ এদের পাত্তা দিল না, এমনকি কেউ একটা কথাও বলল না। বেচারা আসিফ নজরুল আর রিজওয়ানা হাসান ফ্যালফ্যাল করে তাকিয়েছিলেন। একই জায়গায় সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দাঁড়িয়ে একা একা মোবাইল টিপছেন। কেউ তার দিকেও ফিরেও তাকাচ্ছে না। ঠিক তখনই পুলিশের একজন সাধারণ এসআই সাব ইন্সপেক্টর ভিড় ঠেলে যাওয়ার সময় তাকে অনেকটা ধাক্কা দিয়ে সামনে চলে গেলেন। কোনো কদরও নেই, কোনো আদরও নেই। যে পুলিশ কয়েকদিন আগেও তাদের সেলিউট দিত, স্যার স্যার বলে মুখে ফেনা তুলত, আজ তারা ধাক্কা দিচ্ছে। মানে এরা এখন বিএনপির কাছে কিছুই না। এরা শুধু বিএনপির কাছে অবহেলিত তা নয়, সাধারণ জনগণের কাছেও এরা আজ বেঈমান হিসেবে পরিচিতি পেয়েছেন। অথচ একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিল, তখন তাদের প্রতি মানুষের ভালোবাসা আর শ্রদ্ধা কতটা অগাধ ছিল। ডক্টর ইউনূসের ক্যাবিনেটের সবাইকে মানুষ মন থেকে কতটা ভালোবাসতো। মানুষ ভেবেছিল এরা দেশের ত্রাণকর্তা, এরা জুলাইয়ের ত্রাণকর্তা। কিন্তু সেই ভালোবাসায় ছেদ কেন পড়েছিল? ছেদ পড়ল তখন ক্ষমতার লোভে, ব্যক্তি স্বার্থে এবং বিদেশি প্রভুদের প্রেসক্রিপশনে। মানুষ যে আশা নিয়ে তাদের প্রতি বুকের রক্ত, তাজা রক্ত ঢেলে দিয়েছিল, এই উপদেষ্টারাই সেই রক্তের উপর দাঁড়িয়ে নিজেদের আখের গুছিয়েছেন। এই পতনের শুরুটা কবে হয়েছিল জানেন? গত বছর ডক্টর ইউনূসের সেই বিতর্কিত লন্ডন বৈঠকের পর। লন্ডনে যখন পর্দার আড়ালে মাস্টার প্ল্যান সাজানো হলো, তখন থেকে দেশের মানুষ ইউনূস সরকারকে সন্দেহ করতে শুরু করলো। মানুষ বুঝে গেল এই সরকার আর নিরপেক্ষ নেই, তারা একটি নির্দিষ্ট দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে কাজ করছে। জুলাইয়ের ম্যান্ডেটকে লন্ডনের হিমশীতল রুমে বসে বিক্রি করে দেয়া হয়েছিল। এবার আসুন এক একজন উপদেষ্টার আমলনামা ঘেটে দেখা যাক। শুরুতেই আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার কর্মকাণ্ডে দেশের মানুষ সবচেয়ে বেশি হতাশ হয়েছে। তিনি আইনের নামে রীতিমতো প্রহসন করেছেন। একদিকে তিনি গণহারে আওয়ামী লীগের খুনি আসামিদের জামিন দিয়ে ছেড়ে দিয়েছেন, আর অন্যদিকে জামায়াত শিবিরের মতো তরুণদের পুরনো রাজনৈতিক মামলাগুলো ইচ্ছে করে জিয়ে রেখেছিলেন। জুলাইয়ের আকাঙ্ক্ষা তিনি মানেননি। তিনি নির্লজ্জের মতো একটি দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন। এসব কারণে দেশের আপামর জনতা তাকে বলা যায় জুতাপেটা করতে চেয়েছিল। আইন উপদেষ্টা যখন বিচার নিয়ে খেলছেন, তখন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কি করেছিলেন জানেন? দেশের মানুষ যখন দ্রব্যমূল্য, চাঁদাবাজি আর সিন্ডিকেটের যন্ত্রণায় পৃষ্ঠ, তখন তিনি মেতেছিলেন এলিট পরিবেশবাদ নিয়ে। তিনি কিসব গাড়ি হর্ন বন্ধ করা আর সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক নিষিদ্ধ করা নিয়ে রীতিমতো ফাত্রামি শুরু করলেন। রাষ্ট্র মেরামতের মতো সিরিয়াস ইস্যু বাদ দিয়ে তিনি পড়ে রইলেন এমন সব লোক দেখানো সস্তা ইস্যু নিয়ে। মানুষের মনে তখন প্রশ্ন জেগেছিল, এরা কি আসলেই দেশ চালাতে এসেছে নাকি এনজিও চালাতে এসেছে? আর সবচেয়ে বড় বেঈমানির ইতিহাস রচনা করেছেন কে? তিনি হলেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যিনি ছিলেন ইউনূস সাহেবের সবচেয়ে কাছের লোক। সেই খলিল নিজে এখন যোগ দিলেন বিএনপির সরকারে। এর চেয়ে বড় প্রমাণ আর কি লাগে যে এই অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি বিএনপির বি টিম হিসেবে কাজ করেছে। খলিল সাহেবেরা ভিতরে ভিতরে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করেছেন, আর তার পুরস্কার হিসেবে আজ বিএনপির মন্ত্রিসভার চেয়ারে বসেছেন। তবে পুরো ক্যাবিনেটে কি সবাই খারাপ ছিল? এভাবে ধরে ধরে হিসাব করলে দেখা যায় একমাত্র ফাউজুল কবির খান ছাড়া এই ইউনূস সরকারের একজন উপদেষ্টাও জুলাইয়ের শহীদদের কথা ভাবেনি। ফাউজুল কবির খান নিজের মন্ত্রণালয়ের কাজগুলো চুপচাপ করে গেছেন, কিন্তু বাকিরা শুধু রাজনৈতিক স্ট্যান্ডবাজি করেছেন, জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেছেন এবং ফ্যাসিবাদী কাঠামোকে টিকিয়ে রাখার
ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করেছেন। ইউনূস সরকারের প্রতি মানুষের যেটুকু মায়া অবশিষ্ট ছিল সেটাও শেষ হয়ে যায় শহীদ ওসমান হাদির ইস্যুটিতে। হাদির খুনির বিচারের দাবিতে যখন মানুষ রাজপথে নামলো, যখন যমুনা ঘেরাও করলো, তখন তাদের কথা শোনার বদলে উল্টো গণহারে পিটুনি দেয়া হলো। খুনিদের বিচার না করে উল্টো বিচার প্রার্থীদের পেটানো এবং শেষমেশ একটি নির্লজ্জ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ব্যাপারটি ইউনূস সরকারকে চরম অজনপ্রিয় করে তোলে। মানুষ বুঝতে পারে এরাও আসলে স্বৈরাচারের আরেকটা নতুন ভার্সন। যে কোনো সরকার যখন বিদায় নেয় তখন মানুষের মনে একটু হলেও দাগ কাটে বা মায়া তৈরি হয়, কিন্তু ইউনূস সরকার যখন ক্ষমতা ছাড়লো তখন কেউ তাদের জন্য এক ফোঁটা চোখের জলও ছাড়লো না। চোখের পানি ফেলা তো দূরের কথা, মানুষ উল্টো রাস্তাঘাটে, চায়ের দোকানে, সোশ্যাল মিডিয়ায় তাদের গালাগালিজ করছে। বেঈমানদের পরিণতি এমনই হয়। যে জনগণ মাথায় তুলে নাচে, বেঈমানি করলে সেই জনগণই ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে দ্বিধাবোধ করে না। আজ এসআই এর ধাক্কা খাওয়া তৌহিদ বা ফ্যাল করে তাকিয়ে থাকা আসিফ নজরুল রায় তার সবচেয়ে বড় প্রমাণ। বিএনপি আজ এদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলেছে। আসিফ নজরুল, রেজওয়ানা হাসানরা এখন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত। এই ঘটনা আগামী দিনের যে কোনো সরকারের জন্য একটি বিশাল শিক্ষা। জনগণের ম্যান্ডেট চুরি করলে, শহীদদের রক্তের সাথে বেইমানি করলে দিন শেষে আপনাকেও এমন পচা মাল হয়েই বিদায় নিতে হবে রেজওয়ানা আর আসিফ নজরুলদের মতোই। কেউ আপনাকে পাত্তা দেবে না। আপনারা কি মনে করছেন ইউনূস সরকারের এই করুণ বিদায়ের জন্য কারা সবচেয়ে দায়ী? একটি প্রবাদ আছে, জাহাজ যখন ডুবতে শুরু করে তখন সবার আগে ইঁদুররা পালাতে থাকে। অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের পর ঠিক এই দৃশ্যটাই এখন আমরা দেখছি। যারা গত 1.5 বছর এসি রুমে বসে জাতির সামনে লম্বা লম্বা নীতিবাক্য আওড়িয়েছেন, তারা এখন একের পর এক চুপিসারে দেশ ছেড়ে পালাচ্ছেন। ইউনূস সাহেবের ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব কোথায়? বিএনপি ক্ষমতা পুরোপুরি বুঝে নেওয়ার আগেই তিনি দেশ ছেড়ে সোজা নেদারল্যান্ডে পাড়ি জমিয়েছেন। শুধু কি তাই, ডক্টর ইউনূসের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা লুৎফে সিদ্দিকীও নাকি ইতিমধ্যে দেশ ছেড়ে ভেগেছেন। ক্ষমতা ছাড়ার কিছু সময় পার হতে না হতেই এই উপদেষ্টারা যেভাবে লাপাত্তা হয়ে যাচ্ছেন, তাতেই মনে হচ্ছে যে তারা জানতেন যে তারা দেশের মানুষের সাথে কি লেভেলের বেইমানি করেছেন, বাটপারি করেছেন এবং শহীদ হাদির মতো তরুণদের, খুনিদের বাঁচিয়েছেন। তাতে সাধারণ মানুষের বুকে ক্ষোভের আগুন জ্বলছে। রাস্তায় নামলে জনগণ যে তাদের জুতা পেটা বা গণপিটুনি দিতে পারে, এই সাইকোলজিক্যাল ট্রমা থেকেই বাকি অনেক উপদেষ্টা এখন দেশ ছাড়ার জন্য গোপনে ট্রাভেল ব্যাগ গোছাচ্ছেন। আসিফ নজরুল, রেজওয়ানা হাসান, এই মহিলার যে অপমান জাতি দেখছে, এটা কোনো রাজনৈতিক দুর্ঘটনা নয়। এগুলো হলো জুলাই আগস্টের 2000 শহীদদের সাথে বেইমানির ফল। দর্শক, এ বিষয়ে আপনি কি মনে করছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।